14 নম্বর পার্টে আমরা দেখি লি চেয়ারম্যানকে চার্চে ডেকেছিল আর যে প্রমাণও দেখিয়ে দিয়েছে। তারপর চেয়ারম্যান লিকে সামনে আসতে বললে লি তার সামনে চলে আসে। এর পরের পার্টে আমরা দেখতে পাই লি কেন সামনে এসেছিল জানেন? কারণ ডোডো গ্রুপে তার নাম ছিল চ্যাং। লিকে দেখে চেয়ারম্যান চমকে ওঠে আর বলে, চ্যাং, তুমি আমাকে এসব প্রমাণ দেখাচ্ছিলে, আর যদি তুমি আমাকে সাহায্য করতে চাও তাহলে লুকিয়ে কেন করছো? কি প্রয়োজন পড়েছে এসবের? লি তখন বলে, সব সময় আপনার আশেপাশে লোকজন থাকে যারা নিজেদেরকে সবসময় আপনার অনুগত বলে। তারা আমাকে কখনোই আপনার কাছে আসতে দেয় না, এই জন্য আমাকে এই পদ্ধতি নিতে হলো। আর শুধু এতটুকুই না, আমি জেজের সাথে থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতাম, আর জেজে যদি জানতে পারতো আমি তার বিরুদ্ধে কাজ করছি তাহলে সে আমাকে ছাড়তো না। তখন চেয়ারম্যান বলে, আচ্ছা ভালো কথা, কিন্তু তুমি জেজের বিরুদ্ধে কেন কাজ করছো? তোমার সাথে তার কিসের শত্রুতা? লি তখন বলে, স্যার, জেজে আমার ফ্যামিলির সাথে অনেক খারাপ করেছে আর সেটার বদলা আমি তার থেকে নিতে চাই। আমি ওপরওয়ালার কাছে চেয়েছিলাম জেজেকে যেন শাস্তি দেয়, তখন ওপরওয়ালা আমার সাথ দেয়নি, এই জন্য আমি নিজেই জেজেকে শেষ করতে এসেছি। তখন চেয়ারম্যান বলে, জেজে এমন কি করেছে তোমার ফ্যামিলির সাথে? লি বলতে যাবে, ঠিক তখনই লি কারোর আসার শব্দ পায়। তাই লি চেয়ারম্যানকে বলে, আমি আপনাকে একা আসতে বলেছিলাম, কিন্তু মনে হয় আপনি কাউকে সাথে নিয়ে এসেছেন, আর আমার আপনার উপরে ভরসাও চলে গেছে। এটা বলে লি তাড়াতাড়ি বের হয়ে যায়, কিন্তু এন্ড্রিউ লিকে যেতে দেখে নেয়। এন্ড্রিউ বুঝতে পারে না যে সে কে, তাই লিয়ের পিছু করে, কিন্তু লি তো মাস্ক পরা ছিল। লি একটা গলির মধ্যে এন্ড্রিউকে নিয়ে যায় আর তাকে মারে, আর তখন লি এন্ড্রিউর মুখ দেখে নেয়। তখন লি বুঝতে পারে এন্ড্রিউ চেয়ারম্যানের জাসুসি করতে এসেছে, চেয়ারম্যান তাকে ডাকেনি। এই জন্য লি চেয়ারম্যানকে কল করে বলে, সরি স্যার, বাকি কথা আমি অফিসে গিয়েই বলবো। পরের দিন যে লি আর এন্ড্রিউকে বলে, আমাদের মধ্যে একজন গুপ্তচর আছে যে সব কথা চেয়ারম্যানকে বলে দেয়। সে কে, তার খোঁজ আমাদের নিতে হবে। তারপর লি এন্ড্রিউর দিকে তাকায়। তখন এন্ড্রিউ ভয় পেয়ে বলে, আমাকে কেন দেখছো? তুমি কি আমাকে গুপ্তচর মনে করছো? আমার তো তোমার উপরে সন্দেহ হচ্ছে। দুজন দুজনকে সন্দেহ করে। তখন যে বলে, চুপ করো দুজন, দেখো লি আজকাল তোমার সাথে চেয়ারম্যান অনেক ক্লোজ, তুমি তার সাথে থেকে খোঁজ করো গুপ্তচরটাকে। এসব বলে জেজে চলে যায়। জেজে চলে যাওয়ার পরে এদের দুজনের লড়াই শুরু হয়ে যায়। তখন সেখানে মজু আসে আর লিকে এসে বলে তার কাছে ক্ষমা চাও। লি রেগে যায় আর বলে, ক্ষমা চাইবো আমি এর কাছে কেন? মজু বলে, এন্ড্রিউ চেয়ারম্যানের ছেলে, এই জন্য। বুঝতে পেরেছো? লি তো অবাক হয়ে যায় যে কি, চেয়ারম্যানের ছেলে? কি হচ্ছে এই গল্পে? প্রতিদিন সবাই একটা না একটা করে টুইস্ট দিয়ে যাচ্ছে। লি এন্ড্রিউকে বলে, তুমি যাই হও না কেন, চেয়ারম্যানের ছেলে হও বা অন্য কারোর ছেলে, আমি তোমার কাছে ক্ষমা চাইব না। যদি তুমি কখনো এই কোম্পানির সিইও হয়ে যাও তখন দেখা যাবে, আর মনে হয় ততদিনে আমি এই কোম্পানি ছেড়ে চলেও যেতে পারি। তখন এন্ড্রিউ ভিলেনের মতো বলে, এখন তো শুরু, পরে দেখো আমি তোমার কি অবস্থা করি। তারপরে লি মোজোকে জিজ্ঞাসা করে, এটা আপনি কি বলেন স্যার? একটা কথা বলেন, এন্ড্রিউ চেয়ারম্যানের ছেলে কিভাবে হতে পারে? সে তো জেজের সাথে মিলে আছে। মোজো তখন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু সত্য এটাই, তাই আমাদের এর থেকে সাবধানে থাকতে হবে। তারপরে মোজো আর লি চেয়ারম্যানের অফিসে যায়। সেখানে লি চেয়ারম্যানকে বলে যে কিভাবে ডোডো গ্রুপের শেয়ার কিনছে, আর তার সাথে পলিটিশিয়ান নেইলও আছে। চেয়ারম্যান লিকে বলে, আমি ওই নেইলকে অনেক অবমূল্যায়ন করেছি, তুমি এক কাজ করো, জেজের সাথে থেকে তার ইনফরমেশন আমাকে দাও। পরে সিনে জেজে এন্ড্রিউ আর জেজের বডিগার্ড চেয়ারম্যানের বাসায় যাচ্ছে। বডিগার্ড বলে, চেয়ারম্যান এন্ড্রিউকে তার বাসায় ডেকেছে, তার মানে তার ওয়াইফও এন্ড্রিউকে দেখে নেবে, আর যদি সে জানতে পারে যে এটা চেয়ারম্যানের নাজার ছেলে তাহলে তো সে তুফান শুরু করবে। জেজে তখন বলে, এমনিতেও সে একদিন না একদিন তো জানতেই পারবে। তারপর তারা সবাই চেয়ারম্যানের বাসায় পৌঁছে যায়। চেয়ারম্যান এন্ড্রিউকে তার সাথে বসে খেতে বলে। সিন্ডি তো চমকে ওঠে যে বাবা তো তার এমপ্লয়ীদের সাথে বসে খাবার খেতেও অপমান মনে করত, তাহলে হঠাৎ করে তাকে ডিনারে কেন ডেকেছে? এখানে চেয়ারম্যান পরিষ্কার ভাবে বলে দেয় যে এটা তোমার ভাই। এই কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফের তো লেগে যায় ধাক্কা। চেয়ারম্যানের ওয়াইফ বলে, এটা আপনি কি বলছেন? আমার একটাই ছেলে আর সে এখন জেলে আছে। চেয়ারম্যান তখন বলে, শোনো, এটা তোমার ছেলে নয়, এটা আমার ছেলে। এই কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফের চোখ লাল হয়ে যায়। সে বুঝতে পারে যে এটা চেয়ারম্যান আর শ্যালমির ছেলে। সে ভাবে এখন আর তার এই বাড়িতে স্থান হবে না, আর এই জন্য চেয়ারম্যানের ওয়াইফ রাগের মাথায় এন্ড্রিউকে অনেক খারাপ খারাপ কথা বলে, আর বলে যে তোমার এতটাও সামর্থ্য নেই যে তুমি এই বাসায় পা রাখো, বুঝতে পেরেছো? চলে যাও বাইরে। এন্ড্রিউ একদম চুপ করে বসেছিল। তখন চেয়ারম্যান বলে, যদি বাইরে যেতে হয় তাহলে তুমি যাও, সে কোথাও যাবে না, বুঝতে পেরেছো? তারপর চেয়ারম্যানের ওয়াইফ রাগে চিৎকার করে তার রুমে চলে যায়। সে জেজের উপরে রেগে যায় আর বলে, আমি তোমাকে কতবার বলেছি
চেয়ারম্যানের জানার আগে তুমি ওই ছেলের খোঁজ বের করো। এখন দেখো কি হয়ে গেল। যে তো অনেক সুন্দর অ্যাক্টিং করে আর বলে, আমি জানতাম না চেয়ারম্যান এত তাড়াতাড়ি তার খোঁজ বের করবে। চেয়ারম্যানের ওয়াইফ বলে, আমি ওইসব জানি না, তুমি ওই ছেলেকে ডাকো, আমি তার সাথে কথা বলতে চাই। আর এখানে এন্ড্রিউ সিন্ডি রুমে যায়, যেখানে সিন্ডি ওয়াইন পান করছিল। সিন্ডি বলে, তুমি এখানে কেন এসেছো? এন্ড্রিউ বলে, এই রুম তো ওয়াইন দিয়ে ভরা আর সব দামি মনে হচ্ছে। এটা বলে এন্ড্রিউ একটা বোতল নিয়ে পান করতে থাকে। সিন্ডি তখন বলে, দেখো তুমি আমাকে বোন মনে করতে পারো, কিন্তু আমি তোমাকে কখনোই ভাই মনে করব না। এন্ড্রিউ তখন বলে, দেখো বোন, আগে তুমি ভালো করে কথা বলতে শেখো, অন্যকে সম্মান করতে শেখো, বুঝতে পেরেছো? তখন হবে তুমি আমার বোন। সিন্ডি অনেক রেগে যায় আর বলে, কাল পর্যন্ত যে অচেনা ছিল আজ সে হঠাৎ করে ভাই হয়ে গেল। ঠিক তখনই সেখানে যে এসে বলে, এন্ড্রিউ তোমার সৎ মা তোমাকে ডাকছে, অর্থাৎ চেয়ারম্যানের ওয়াইফ তোমাকে ডাকে। এন্ড্রিউ তার কাছে যায়। তখন চেয়ারম্যানের ওয়াইফ এন্ড্রিউ আর এন্ড্রিউর মাকে বকা দিতে থাকে। সে বলে, তুমিও তোমার মায়ের মতো, যে আমার হাজবেন্ডকে ফুসলিয়ে ফাসলিয়ে তার দিকে করে নিয়েছো, তুমিও ওইসব করতে এসেছো, তাই না? তোমার লজ্জা হওয়া উচিত। আর সত্যি তো এটাই যে আমার হাজবেন্ড তোমার মাকে কখনোই ভালোবাসেনি। সে তো একটা বড় ভুল করেছিল, যার জন্য আজ তুমি এই বাসায় এসেছো। এন্ড্রিউ তার মায়ের ব্যাপারে এসব কথা শুনে অনেক রেগে যায় আর বলে, কি সে আমার মাকে পছন্দ করতো না? একটা কথা বলি আপনাকে, আমার বাবা আপনাকে কখনোই ভালোবাসেনি, সে তো আমার মাকে ভালোবাসতো। চেয়ারম্যানের ওয়াইফ এটা শুনে জোরে এন্ড্রিউকে থাপ্পড় মেরে দেয় আর বলে, মুখ সামলে কথা বলো, বুঝতে পেরেছো? এন্ড্রিউ তখন বলে, দেখেন, আপনি যেভাবে এখান থেকে আমার মাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন সেভাবে আমাকে বের করতে পারবেন না। এটা বলে এন্ড্রিউ চলে যায়। চেয়ারম্যানের ওয়াইফের মুখ তো লাল হয়ে যায়। পরের সিনে আমরা যে সিক্রেট অফিস দেখতে পাই, যেখানে তারা সবাই ডোডো গ্রুপের শেয়ার কেনার জন্য সব সময় চেষ্টায় আছে। নেগেটিভ কথাও লিখে যাচ্ছে। লিতো তার বিশ্বাস জেতার জন্য তাদের সবার জন্য স্ন্যাক্স কিনে নিয়ে আসে। যে বলে, কিছুদিনের মধ্যে আমি 100 মিলিয়ন অ্যামাউন্ট পেতে যাচ্ছি, তখন আমি সমস্ত শেয়ার কিনে নেব। তারপরে যে লিকে নেলের সাথে দেখা করায়, যেখানে প্রেসের বড় বড় লোকজন ছিল। ডিফেন্স ইন্ডাস্ট্রির সিইও ভিক্টর এসেছিল। আসলে ভিক্টরের কোম্পানি এমন কিছু অস্ত্র তৈরি করেছিল যা হঠাৎ করে বিস্ফোরিত হয়ে যায় এবং কিছু সৈন্য নিহত হয়ে যায়। এই কথা পৃথিবীর কাছে লুকানোর জন্য প্রেসের লোকেদের তারা ডেকেছে। মনে হয় ওই নিউজ পাবলিক না করার জন্য তারা এদেরকে টাকা দেবে, আর ওই টাকা তাদের লিয়ের মাধ্যমে দেওয়া হয়। এর বদলে ভিক্টর নেইলকে অনেক টাকা দেয়, আর ওই টাকা দিয়ে যে ডোডো গ্রুপের শেয়ার কিনতে যায়। এটা হলো তাদের প্ল্যান। কিন্তু লি তো এখন সবকিছুই জেনে গেছে, তাই সে সোজা গিয়ে চেয়ারম্যানকে সবকিছুই বলে দেয়। চেয়ারম্যান বলে, আমিও প্রেসের লোকদেরকে চিনি, নেইলের ভিক্টরের সাথে যে লিঙ্ক আছে সেটার ব্যাপারে আমি পাবলিশ করে দেব, আর এর জন্য আমি তাদেরকে অনেক টাকাও দেব। তারপর মোজো এক এক করে প্রেসের ওনারদের সাথে দেখা করে। তাদেরকে বলে, নেইল তোমাদের যে নিউজ লুকানোর জন্য টাকা দিয়েছে আমি তার থেকে দ্বিগুণ টাকা দেব, শুধু বড় শিরোনাম দিয়ে প্রথম পাতায় ওই নিউজ প্রকাশ করো। কিন্তু প্রধান সম্পাদক বলে যে আমি এরকম করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিন। এই কথা শুনে মোজো বলে, বছরের পর বছর ডোডো গ্রুপের সব অ্যাড আপনার নিউজ পেপারে দেওয়া হয়। ডোডো গ্রুপের কাছ থেকে আপনি যে পরিমাণ টাকা পান তার থেকে কমই আপনাকে অন্য কেউ দেবে, তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। তারপর মোজো তাকে একটু ভয় দেখিয়ে চলে যায়। পরের দিন নেইল জেজেকে বলে, শুনলাম তুমি নাকি চেয়ারম্যানের নাজায়েজ ছেলেকে খুবই ভালো ট্রেনিং দিয়েছো, কিন্তু তুমি সাবধানে থেকো, তার শরীরেও চেয়ারম্যানের রক্ত আছে, জানি না আবার কবে সে রং বদলায়। যে বলে, না, আমি তাকে এমন ট্রেনিং দিয়ে রেখেছি যে সে আমার হাত কখনোই ছাড়বে না। তারপর বডিগার্ড আজকে নিউজ পেপার নিয়ে সেখানে আসে। নিউজে লেখা ছিল, ভিক্টরের কোম্পানির অস্ত্র হঠাৎ বিস্ফোরিত হয়, যার জন্য অনেক সৈন্য নিহত হয়েছে, আর এই কথা লুকানোর জন্য তাকে নেইল সাহায্য করছে। নেইল নিউজ দেখে চমকে ওঠে আর ভাবে যে এটা কিভাবে হয়ে গেল। ওইদিকে ভিক্টর নিউজ পেপার দেখে নেইলকে কল করে চিৎকার করতে থাকে আর বলে, আমি একটা পাগল যে তোমাকে বিশ্বাস করেছি, তুমি কি পাবলিশ করে রেখেছো? নেইল তো কল কেটে দেয় আর অনেক রেগে যায়। নেইল বলে, তাকে খুঁজে বের করো যে আমাদের সিক্রেট কথা পেপারে ছাপিয়ে দিয়েছে। অন্যদিকে যে লি আর এন্ড্রিউকে বলে, এখনো পর্যন্ত ওই গুপ্তচরকে খুঁজে বের করতে পারলাম না, যে আমাদের মধ্যে থেকে আমাদেরই খবর চেয়ারম্যানকে দেয়। লি নিজেকে বাঁচানোর জন্য এন্ড্রিউকে সন্দেহ চোখে দেখে। তখন এন্ড্রিউ বলে, আমাকে কেন দেখছো? তারপর লি সেখান থেকে চলে যায়। কিন্তু যে লি আর এন্ড্রিউ দুজনের উপরই এতটা বিশ্বাস আছে, যার কারণে যে এদের দুজনের মধ্যে কাউকে সন্দেহ করতে চায় না। পরের সিনে আমরা দেখি ভিক্টর নেইলের সাথে দেখা করতে আসে। নেইল ভিক্টরের কাছে ক্ষমা চায় যে আমাকে ক্ষমা করে দিন, আমি জানি না এসব কি করে হয়েছে, কিন্তু আমি ওই ধোঁকাবাজকে খুঁজে বের করবই যে আমাদের এক্সপোজ করছে, তাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই মামলাতে আপনার নাম আসতে দেব না, এটা আমার উপরে ছেড়ে দিন।
তারপর নেল একটা প্রেস মিটিং ডাকে আর বলে যে কিছু নিউজ পেপারে ভুল খবর ছড়াচ্ছে যে আমার আর ভিক্টরে কোনো লিঙ্ক আছে, এরকম কিছুই নেই। আর আমি একটা স্পেশাল টাস্ক ফোর্সকে কাজে লাগিয়েছি যারা খোঁজ নেবে এসব এক্সপোজ কিভাবে হয়েছে আর কেনই বা হয়েছে, কারণ আমার জন্য আমাদের দেশের সোলজার আর লোকেদের সুরক্ষা খুবই ইম্পর্টেন্ট। অন্যদিকে দেখা যায় জেলে নাথান শাস্তি পাচ্ছে, সেখানেও সে তার সেলমেটকে ভয় দেখিয়ে নিজের মাসাজ করে নিচ্ছে। তখন গার্ড এসে বলে তোমার সাথে দেখা করতে কেউ এসেছে। নাথান খুশি হয়ে যায় আর ভাবে মনে হয় মা এসেছে, কিন্তু নাথান বাইরে গেলে দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্ট এসেছে। সে নাথানকে বলে বাসায় অনেক সমস্যা চলছে, কিন্তু আপনি আগে থেকে অনেক টেনশনে আছেন, এসব জানলে আরো টেনশনে পড়ে যাবেন, এই জন্য আমি এখন কিছুই বলতে চাচ্ছি না। তখন নাথান বলে ঠিক আছে, কিন্তু জিনার থেকে আমি বদলা নিতে চাই। তুমি এক কাজ করো, ববির কিছু লোকের সাথে কন্ট্যাক্ট করো আর তাদের বলো জিনাকে যেন এমন ভাবে মারে যাতে সে আদমরা হয়ে হাসপাতালে ভর্তি থাকে, তখন আমার কিছুটা শান্তি লাগবে। তারপর আমরা জিনাকে দেখতে পাই যে রেস্টুরেন্টে কাজ করছিল। তখন এন্ড্রিউ, শেরেল আর তার কিছু বন্ধু সেখানে আসে। জিনা তো তাদের দেখে লুকিয়ে পড়ে আর ভাবে এদেরও কি এই রেস্টুরেন্টে আসতে হলো, কিন্তু শেরেল জানতো জিনা এই রেস্টুরেন্টেই কাজ করে, এই জন্য সে জেনে শুনে জিনাকে খুঁজে বের করে আর বলে আমাদের অর্ডার নাও। জিনা সেখানে আসে আর তাদের সাথে হেসে হেসে কথা বলে। তখন শেরেল বলে তুমি ওয়েটার আর আমরা কাস্টমার, তাই সম্মান দিয়ে কথা বলো, বুঝতে পেরেছ? খাবারের পর সে জিনাকে টিপসও দেয় আর বলে যাও খুশি থাকো। তখন এন্ড্রিউ শেরেলকে চুপ করানোর জন্য একটা রাস্তা ভাবে আর বলে সবাই চলো অফিসে যেতে হবে। জিনা অনেক ইনসাল্ট ফিল করে। তারপর জিনা প্লেট নিয়ে যাওয়ার সময় এন্ড্রিউ তাকে বলে যদি তোমার টাকার প্রয়োজন হয় তাহলে আমার থেকে চাও। জিনা বলে তোমরা সবাই আমার সাথে আছো, এটাই আমার জন্য বড় কথা, এবার এখান থেকে চলে যাও। অন্যদিকে নাথানের অ্যাসিস্ট্যান্ট একটা গুন্ডাও ভাড়া করেছে জিনাকে মারার জন্য। জিনা যখন বাসায় যাচ্ছিল তখন ওই লোক বড় একটা লাঠি নিয়ে জিনাকে পিছু করে। জিনা তার বাসায় পৌঁছায়, তখন সেখানে এন্ড্রিউ বসে থাকে, যাকে দেখে ওই গুন্ডা পালিয়ে যায়, কারণ এটা অ্যাটাক করার জন্য ভালো সুযোগ নয়। কিন্তু এন্ড্রিউকে এখানে দেখে জিনা চমকে ওঠে আর জিজ্ঞেস করে তুমি এই সময় এখানে কি করছো? এন্ড্রিউ বলে আসলে আমি, এতটুকু বলেই সে জিনার উপরে পড়ে যায়। মনে হয় এন্ড্রিউ অনেক ড্রিঙ্ক করেছে। তারপরে জিনা তাকে তার রুমে নিয়ে যায় আর বেডে এন্ড্রিউকে শুয়ে দেয় আর বলতে থাকে মনে হয় আমার ভাগ্যই খারাপ, প্রথমে আমার জব গেল আর এখন এই বেডটাও এই গাধা নিয়ে নিয়েছে। এটা বলে জিনা পাশের সোফায় গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে লি গাড়িতে বসে প্যানির সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল আর তখন লির মনে হয় কেউ তাকে ফলো করছে। এই জন্য লি তার গাড়ি থামিয়ে একটা দোকানের ভেতরে যায় আর সেখানে থেকে লি লুকিয়ে দেখতে থাকে যে কে তাকে ফলো করছে। আসলে যে বডিগার্ড লিকে ফলো করছিল। লি বুঝতে পারে যে তো আবার আমার উপরে সন্দেহ হলো না। তারপর বডিগার্ড জেজেকে কল করে বলে লি একটা দোকানের ভেতরে গেছে, সারাদিন সে এরকম কোনো কাজ করেনি যার জন্য আমরা তাকে সন্দেহ করব। তখন জেজে ভাবে যদি লি গুপ্তচর না হয় তাহলে কি এন্ড্রিউ গুপ্তচর। জেজে এন্ড্রিউকে কল করে কিন্তু তার ফোন সুইচ অফ আসে। জেজের তো এখন এন্ড্রিউর উপরে খুব ভালোভাবে সন্দেহ হয়, কিন্তু এন্ড্রিউ তো জিনার বাসায়। মধ্যরাতে তার নেশা কেটে যায় আর সে চমকে ওঠে যে আমি জিনার বাসায় কিভাবে আসলাম। সে তাড়াতাড়ি বের হতে যাবে, তখনই সে দেখে জিনা সোফায় শুয়ে আছে। জিনা এন্ড্রিউকে তার বেড দিয়ে নিজে সোফায় শুয়ে পড়েছিল, বেচারি। তারপর এন্ড্রিউ জিনাকে উঠিয়ে তার বেডে শুয়ে দেয় আর বলে আমি তোমার সাথে পরে দেখা করব, ওকে? অন্যদিকে লি মোজোকে বলে তুমি জানো জেজে আমাকে সন্দেহ করছে, জেজে তার বডিগার্ড আমার পেছনে পাঠিয়েছিল। মোজো বলে শোনো আমার কথা, তোমাকে কিছু একটা করে জেজের বিশ্বাস জিততে হবে। পরের দিন লি একটা প্ল্যান করে জেজের সিক্রেট অফিসে যায়। লাঞ্চ করার জন্য সবাই বাইরে যায়, কিন্তু শুধু একজন লোক সেখানে বসে থাকে। অনেক মনোযোগ দিয়ে কাজ করছিল সে। মনে হয় লি তাকে ফাঁসাতে চাচ্ছে। লি তার কাছে গিয়ে কথা বলা শুরু করে। তার মধ্যেই ওই লোকটার কাছে আইটেম ডেলিভারি কল আসে। আসলে কলটা মোজো করেছিল। মোজো বলে স্যার আপনার একটা পার্সেল আছে, সেটা কোথায় ডেলিভারি দেব? লোকটি বলে নিচে রেখে চলে যাও। কিন্তু তখন মোজো বলে স্যার নিচে তো কেউই নেই, তাহলে কোথায় রাখবো? লোকটি বলে নিচে কোথাও রেখে দাও, আমি পরে নিয়ে নেব। এটা বলে সে কল কেটে দেয়। তারপরে সে লিকে বলে তুমি একটু এখানে থাকো, আমি প্লেটগুলো রেখে আসি। এরকম ভাবে সে তার ফোন টেবিলের ওপরে রেখে চলে যায়। মোজো যে কল করেছিল সেই নাম্বার লি মোজো সেভ করে দেয়। তারপর ফোনটা আবারও সেখানে রেখে দেয় আর তাড়াতাড়ি জেজের কাছে যায় আর বলে আমি মোজোর সাথে কথা বলছিলাম, তখন আপনার সিক্রেট অফিস থেকে একজন লোকের কল এসেছিল, মনে হয় সে গুপ্তচর, আপনি তাড়াতাড়ি চেক করে নিন। জেজেও তাড়াতাড়ি গিয়ে ওই চশমাওয়ালা লোকের ফোন চেক করে আর তখন তার মধ্যে পাওয়া যায় মোজোর নাম ও নাম্বার। আবার ঠিক ওই সময় মোজো কলও করে। তখন জেজে কল পিক করে। মোজো বলে কি হলো, কেমন চলছে তোমার কাজ? মনে হয় জেজের সন্দেহ হয়েছে যে তার টিমে কোনো গুপ্তচর আছে, তোমাকে যেন সে ধরতে না পারে, তাই একটু সাবধানে থেকো। আর এখন জেজের কাছেও প্রমাণ হয়ে যায় যে এই চশমাওয়ালা লোকই গুপ্তচর, তাই তাকে মেরে বের করে দেওয়া হয়। তারপর আবার এইভাবে জেজের লির উপরে বিশ্বাস হয়ে যায়।
তাই সে লিকে বলে, বাহ, ঠিক সময়ে তুমি ইনফরমেশন দিয়েছো, কিন্তু এখন প্রবলেম হচ্ছে আমরা 30টা ফেক অ্যাকাউন্ট খুলেছিলাম আর এখন আমাদের নতুন অ্যাকাউন্ট বানাতে হবে। লি এটা তার মাইন্ডে রেখে দেয়। তারপর লি প্যানিকে বলে যে 30টা ফেক অ্যাকাউন্ট বানাবে, যে এসব কিছু তার পেন ড্রাইভে সেভ করবে। যদি তার 30টা অ্যাকাউন্ট আমাদের ফেক অ্যাকাউন্টের সাথে রিপ্লেস করি তাহলে তার সব টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হবে আর এইভাবে আমরা জেজের হাত থেকে সব শেয়ারের টাকা কেড়ে নিতে পারবো। পরের দিন লি তার মাসুম চেহারা নিয়ে জেজে আর এন্ড্রুর সাথে বসে খাবার খায়। যে এন্ড্রুর সামনে বসে লিয়ের অনেক প্রশংসা করে যে যদি তুমি ঠিক সময়ে গুপ্তচরকে ধরিয়ে না দিতে তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত। আগামী সপ্তাহের মধ্যেই আমরা সব অ্যামাউন্ট পেয়ে যাব, তখন আমরা ডোডো গ্রুপকে কিনতে পারবো। তখন এখানে শুধু আমাদেরই রাজ চলবে। তারপর ডোডো গ্রুপে এন্ড্রুর অনেক বড় পজিশন থাকবে আর এন্ড্রু তুমি লিকে তোমার হাতের মুঠোয় রেখে দিও, কারণ সে অনেক লয়াল এবং বুদ্ধিমান। এন্ড্রু তখন বলে সর্বপ্রথম তো আমি তাকে জব থেকে বের করে দেব। উত্তরে লি বলে যদি তুমি এরকম পজিশনে কখনো যাও তাহলে আমি সর্বপ্রথম রিজাইন দিয়ে চলে যাব। যে এই দুজনকে চুপ করিয়ে দেয়। তখন সেখানে বডিগার্ড আসে আর বলে, স্যার, লির পরিবারের মেমোরিয়াল সেখান থেকে সরানো হচ্ছে। বন্ধুরা, আপনারা এখানে একটা কথা মনে রাখবেন যে আমরা পুরো গল্পের মধ্যে হিরোকে তার আসল নামেই ডেকেছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়, কিন্তু আসলে এরা লিকে চ্যাং নামে ডাকে কারণ তার নতুন আইডেন্টিটি এটাই। তার আসল নাম তো লি, যেটা তারা জানতো না। এজন্য বডিগার্ড এসে বলে লিয়ের পরিবারের মেমোরিয়াল সেখান থেকে সরানো হচ্ছে কারণ আমরা সেই জায়গায় কন্ট্রাক্ট রিভিউ করিনি। তখন জেজে বলে এখন ওই মেমোরিয়ালের প্রয়োজন কি, তাদের বলো মেমোরিয়াল সরিয়ে দিক, আমরা কন্ট্রাক্ট রিভিউ করব না। লি তো চমকে ওঠে যে আমার পরিবারের যে স্মৃতিগুলো বেঁচে আছে সেগুলো মিটানোর জন্য লেগে আছে। তখন এন্ড্রু জিজ্ঞাসা করে, আরে কে এই লি আর তার পরিবারে কি হয়েছিল? বেচারা লি ভেতরে ভেতরে জ্বলে যায় কিন্তু বাইরে কোনো রিয়াকশন দেয় না। তারপর লি উঠে বলে, আমি তো ভুলেই গেছি, চেয়ারম্যান আমাকে ডেকেছে, আমাকে যেতে হবে। এটা বলে সে সোজা গাড়ি নিয়ে তার মেমোরিয়ালের দিকে যায়। লি তো অনেক টেনশনে পড়ে যায় আর মেমোরিয়ালদের কাছে কল করে চিৎকার করে যে আমার পরিবারে কাউকে যেন স্পর্শ না করে, আমি এখনই আসছি, যত টাকা লাগে আমি দেব, কেউ হাড়গুলো কেউ কিছু করবে না। কিন্তু মেমোরিয়ালের লোক বলে সেগুলো তো কখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। লি সোজা কবরস্থানে যায়, সেখানে তার পরিবারের হাড়গুলো একটা গর্তের ভেতরে ফেলে দেওয়া হচ্ছিল। লি তখন চিৎকার করে বলে, প্লিজ ওইটা ফেলে দিও না, কিন্তু এতক্ষণে তারা সব হাড় ফেলে দিয়েছিল। লি বেঁচে যাওয়া কিছু হাড় বের করার চেষ্টা করে কিন্তু সেখান থেকে কিছু জ্বলে যাওয়া গন্ধ আসে। লি দেখে তার পরিবারের যেসব স্মৃতি মেমোরিয়াল রেখেছিল সেই সব কিছু জ্বালিয়ে দিচ্ছে। তারপর লি দৌড়ে সেখানে যায় আর নিজের কোট খুলে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু অনেক জিনিস জ্বলে গিয়েছিল। এখানে লিয়ের ভেতরে অনেক কষ্ট লাগে আর জ্বলে যাওয়া জিনিসগুলো নিয়ে সে কান্না করতে শুরু করে দেয়। আর এখানে জেজে থেকে বদলা নেওয়ার আগুন তার ভেতরে আরো বেশি করে জ্বলে ওঠে আর বলে এখন জেজেকে আমার থেকে কেউই বাঁচাতে পারবে না, আমি খুব তাড়াতাড়ি তাকে শেষ করে দেব। আর এখানেই এই পার্টি শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের গল্পটি আর আমার এক্সপ্লেনেশন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরবর্তী পার্ট কিন্তু আরো চমৎকার হতে যাচ্ছে, সো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে মনে রাখুন।